আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বিগত বছরের প্রশ্ন সমাধান সিরিজের নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশা 2025-26 সেশনের উচ্চতর গণিত অংশের প্রশ্ন এবং তার সমাধান। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় সাকিব ভাইয়া, পড়াশোনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কথাবার্তা খুব বেশি দীর্ঘায়িত করব না, চলো শুরুতেই প্রশ্ন সমাধানে চলে যাই। আচ্ছা, দেখো, আমরা ক্লাস শুরু করব, কিন্তু তার আগে আমি ছোট্ট একটা কথা বলি আমাদের এই স্লাইড সম্পর্কে। এখানে কি লেখা আছে শব্দটা একটু খেয়াল করো তো। লেখা আছে হচ্ছে একদিনের নয়, ধারাবাহিকতার জয়। তার মানে কি, আসলে তোমাদের একদিন পড়াশোনা করে বা তুমি এক সপ্তাহ পড়াশোনা করলে এটাতে আসলে তোমাদের খুব বেশি সুবিধা করতে পারবে না, অ্যাডমিশন টেস্ট বলো বা একাডেমিক বলো। সো তোমাদের লাগাতার একটা কনসিস্টেন্সির মধ্যে থাকতে হবে, ঠিক আছে? সো আমরা ধারাবাহিকভাবে পড়াশোনা শুরু করে যাব, এবং এই ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম তোমাদেরকে সবসময় সেই সুবিধাটা দিয়ে যাচ্ছে। তোমাদের ধারাবাহিক পড়াশোনার গতিকে বজায় রাখার জন্য আমরা সর্বদাই সচেষ্ট তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, দেখো, প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়। দেখো, ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় থেকে কিন্তু 2024-25 সেশনে বেশ কিছু ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে। 25-26 সেশনেও সেই ধারাবাহিকতাটা আসলে বজায় রাখছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। দেখো, আমরা জানি যে প্রথমে আছে ম্যাট্রিক্সের গুণন, তার মানে গুণন থেকে আমাদের মাত্রা নির্ণয় করতে হবে। এখন দেখো, মাত্রা নির্ণয় করতে বলে সাধারণত গুণ থেকেই বের করতে বলে। তো মনে রাখবে, ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে মনে করো এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এমপি, ঠিক আছে? সরি, এমপি তো না, এমএন ধরো। ধরো এর হচ্ছে এমএন, এবং বি আর একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার হচ্ছে এনপি। যদি এই দুইটা ম্যাট্রিক্স হয়, এই দুইটা ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা থাকে, তার মানে আমাদের ম্যাট্রিক্স আসলে গুণ করা যায় কিনা সেটার জন্য প্রথম জানা দরকার, সেটা হচ্ছে গুণনযোগ্যতা। তো ম্যাট্রিক্সের গুণনযোগ্যতাটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা থাকে। ওকে, বুঝলাম ভাই? তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হওয়া লাগবে। ওকে, এবার যে গুণনকৃত ম্যাট্রিক্সটা পাবা, অর্থাৎ এখান থেকে পাবা তুমি কি, এখান থেকে পাবা হচ্ছে এবি। তো এই এবি এর অর্ডারটা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এইটা হবে হচ্ছে তোমার যে নতুন ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তার মানে আমরা কি মনে রাখবো, যে ক আ, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, তাহলে ওই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। গুণ করার পর যেই মাত্রাটা হবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই যে এমপি। এ হচ্ছে গুণনকৃত ম্যাট্রিক্সের মাত্রা। আমরা কিন্তু এতটুকু বুঝে ফেললাম যে গুণনকৃত ম্যাট্রিক্সের মাত্রা এটা। আচ্ছা, যদি গুণনকৃত ম্যাট্রিক্সের মাত্রা এটা হয়, তাহলে এখান থেকে আমরা একটু খুঁজে বের করি যে আসলে আমরা কি করতে পারি, ঠিক আছে? এখানে বলছে এ বি, তার মানে প্রথম আমাদের এ বি বের করতে হবে। তাহলে চিন্তা করো, এ বি এর মাত্রা কত দেয়া আছে? বলছিলাম না যে ক আ এক হলে গুণনযোগ্যতা থাকে, তার মানে এই দুটো সমান, তার মানে গুণনযোগ্যতা আছে। এবার যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে এ বি, তার মাত্রা কত হবে? সারি কত আছে? 2, কলাম কত আছে? 3। তাহলে এ বি এর অর্ডার হবে 2/3। এবার দেখো সি এর অর্ডার কত? সরি, এখানে গুণচিহ্ন দেওয়ার দরকার নেই। সি এর অর্ডার কত? 3, 1। তাহলে এই যে 3, এই যে 3 মিল আছে না? ওকে, তাহলে চিন্তা করো তো, এসি যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের আসলে অর্ডার কত হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, কত? 2/1। তার মানে আমাদের গুণনকৃত ম্যাট্রিক্সটা হচ্ছে এবিসি। সেই এবিসি এর যে অর্ডার হবে অর্থাৎ মাত্রা হবে সেটা হচ্ছে 2/1। 2/1, বুঝতে পারছো? খুবই বেসিক একটা জিনিস ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কি হওয়া লাগবে, কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে সেই ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা থাকবে, এবং গুণনকৃত ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। দেখো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? পরবর্তী প্রশ্ন আছে হচ্ছে ভেক্টর থেকে একটা কোশ্চেন করছে। সাধারণত ভেক্টর থেকে কোশ্চেন করে না, তারপরে এবার করে ফেলছে, ঠিক আছে? দেখো, বলছে কি, যে এক্স একটা ভেক্টর রাশি এবং ওয়াই আর একটা ভেক্টর রাশি। তবে বলছে ওয়াই এর উপর এক্স এর স্কেলার প্রজেক্টাইল। এই শব্দটা খেয়াল করো, স্কেলার প্রজেকশন। স্কেলার প্রজেকশন মানে কি? লম্ব অভিক্ষেপ। তোমরা এই জিনিসটার নাম অবশ্যই শুনছো, বাট স্কেলার প্রজেকশন মানে হচ্ছে লম্ব অভিক্ষেপ। তার মানে বলতে চাচ্ছে কি, যে এক্স এর লম্ব অভিক্ষেপ ওয়াই বরাবর,
কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তোমরা জানো কি না জানি না, তারপরে এখন আজকের ক্লাস করার পর তোমরা অবশ্যই জেনে যাবা জিনিসটা। সেটা হচ্ছে কি, দেখো আমি তোমাদেরকে কিছু জিনিসপত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথম কথা হচ্ছে অভিক্ষেপ, তাই না? এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে উপাংশ। আমরা ফিজিক্সের পার্সপেক্টে না, আমরা উচ্চতর গণিতের অর্থাৎ হায়ার ম্যাথমেটিক্সের পার্সপেক্টে বিষয়টি আলোচনা করব। অভিক্ষেপ যদি বলে, মনে করো বললো যে এ বরাবর বা এর উপর বি এর অভিক্ষেপ, এই কথাটা একটু খেয়াল রাখবা। যদি এই কথাটা বলে যে এ বরাবর বা এর উপর বি এর অভিক্ষেপ, সেটা কত হবে? এ বরাবর বি এর অভিক্ষেপ হবে হচ্ছে বি কস থেটা। এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখবা। কি মাথার মধ্যে রাখবা? যে যার অভিক্ষেপ তার কস থেটা, যার অভিক্ষেপ তার কস থেটা। ওকে। আর যদি উপাংশ বলতো, অর্থাৎ সেম প্রশ্নটা থাকতো যে এ বরাবর বি এর উপাংশ, তখন আমাদের কি হইতো? বি কস থেটা, কিন্তু তার সাথে এ বরাবর আছে না, তাহলে ছোট্ট করে এ একক ভেক্টর। এই দুইটা বেসিক যদি তোমাদের মাথার মধ্যে থাকে, তাহলে ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্ট তুমি ক্যাপচার করতে পারবে। বুঝতে পারছো? তাহলে বললো এ বরাবর বা এর উপর বি এর অভিক্ষেপ, সেটা হচ্ছে বি কস থেটা। আর এ বরাবর বা এর উপর বি এর উপাংশ, তখন হবে হচ্ছে এ ছোট্ট একটা একক ভেক্টর, সেটা দিয়ে দিবা তার সাথে অভিক্ষেপ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, যদি তাই হয়, এই হচ্ছে বেসিক বিষয়। এখন তুমি কস থেটার সূত্র তো জানো, তাই না? কস থেটার সূত্র আমরা কি জানি? যদি আমরা ডট গুণফলের পার্সপেক্টিভ চিন্তা করে যাই, তার মানে কি? ধরো যে এ ডট বি সমান কি জানি আমরা? এ বি কস থেটা। সুতরাং কস থেটা সমান কত হবে? এ ডট বি ডিভাইড বাই এ বি। তাহলে এ ডট বি ডিভাইড বাই এ বি। তাহলে এখানে চিন্তা করো তো, এ বরাবর বা এর উপর বি এর যদি অভিক্ষেপ হয়, তাহলে বি কস থেটা, তার মানে এর পরিবর্তে আমরা সরাসরি বি বসাই দিতে পারি। তাহলে এই বি বি কাটা, তার মানে কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা কি বোঝাইলো? যে এ বরাবর বা এর উপর বি এর অভিক্ষেপ বি কস থেটা অথবা এটা। এ বরাবর অথবা এর উপর বি এর অভিক্ষেপ হয় বি কস থেটা আর নয় এটা। যে কোনো একটা মনে রাখবা, বাট দুইটা মনে রাখতে গেলে কনফিউশন হবে। এজন্য আমি সবসময় বলি কি, যার অভিক্ষেপ তার কস থেটা, যার অভিক্ষেপ তার কস থেটা, যার অভিক্ষেপ তার কস থেটা। ওকে, এখন প্রশ্নে ফিরে যাও। প্রশ্নে কি বলছে আমাদের? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে এক্স হচ্ছে একটা ভেক্টর রাশি, ওয়াই আর একটা ভেক্টর রাশি। ওকে, ওয়াই এর উপর, তাহলে চিন্তা করছো ওয়াই এর উপর এক্স এর অভিক্ষেপ, তার মানে কি আলটিমেটলি এক্স কস থেটা, এক্স কস থেটা। তো এক্স কস থেটা মানে কি? এক্স কস থেটা সমান কত? এক্স এবং ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই। তাহলে এক্স এক্স কাটা, তার মানে এক্স এক্স কে আমরা কাটা দিতে পারি। অর্থাৎ ওয়াই বরাবর এক্স এর অভিক্ষেপ কত হবে? এক্স ডট ওয়াই ডিভাইড বাই ওয়াই, তাই তো? তার মানে এক্স আর ওয়াই এর ডট গুণফল বের করবো আমরা। চিন্তা করো ডট গুণফল কত হয়? সরাসরি 2 2, দ্যাট মিনস 3 দ্বিগুণে 6, তারপরে 4 প্লাস 5, দ্যাট মিনস 20, মাইনাস 7 6 অবশ্যই প্লাস হয়ে যাচ্ছে, 6 7 42 ডিভাইড বাই ওয়াই। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ওয়াই এর মান, এই ওয়াই মানে হচ্ছে ওয়াই এর মান। তো ওয়াই এর মান কত হবে চিন্তা করো তো? রুট ওভার কত? 3 স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। এখন তোমাদের হিসাবপত্রের বিষয়, ঠিক আছে? যদি হিসাবপত্র করো, তাহলে 68 ডিভাইড বাই রুট ওভার 83, এই মানটা তুমি পেয়ে যাবা। 6 ডিভাইড বাই রুট ওভার 83, 68 ডিভাইড বাই রুট ওভার 83। এই হচ্ছে তোমার সেই স্কেলার প্রজেকশন বা লম্ব অভিক্ষেপের মান। শব্দটা একটু খেয়াল করে, স্কেলার প্রজেকশন, স্কেলার প্রজেকশন ইম্পর্টেন্ট একটা শব্দ, ঠিক আছে? ওকে, দেখো পরবর্তীতে কি আছে? পরবর্তীতে সরলরেখা থেকে একটা প্রশ্ন করছে। সেটা কি? সরলরেখা থেকে প্রশ্ন করছে, খেয়াল করো। বলছে যে মূল বিন্দুগামী, তার মানে আমরা প্রথমেই জেনে রাখবো যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ কত? y = mx। ওকে, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এক্স এর সাথে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, ধনাত্মক দিক না, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো যদি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এম সমান কি জানি?
এম সমান ট্যান থেটা, তাহলে এখানে থেটার সমান কত 60 ডিগ্রি বসাও, তাহলে এম সমান কত হবে √3, √3 তো, তাহলে এই যে পুরো সমীকরণ কত হবে √3x, তাহলে ওইখানে আসলে যেই ফরম্যাটে আছে সেটা হচ্ছে যে √3x - y, আচ্ছা √3x এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাও ইজ ইকুয়ালস টু 0, এই যে √3x - y, বুঝতে পারছো? খুবই সহজ একটা প্রশ্ন ছিল। দেখো পরবর্তীতে চলে যাই, সরলরেখা থেকে আরো একটা প্রশ্ন করছে এবং বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে এই সরলরেখা এবং এই সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হয়, আমরা কি সমান্তরালের শর্ত জানি? সমান্তরালের শর্ত কি আমরা জানি যে দুইটি রেখার হচ্ছে ঢাল সমান, সমান্তরাল হলে দুইটি রেখার ঢাল সমান, অথবা আরো একটা চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে যে যদি দুইটি রেখা সমান্তরাল হয় তাহলে আমরা জানি যে এক্স এর সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর যে সহগের অনুপাত আছে, ওয়াই এর যে সহগের অনুপাত সেই জিনিসটা একই হবে, বুঝতে পারছো? এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সেম হবে। তাহলে দুটোর সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে আমাদের কি বলতে হবে যে এক্স এর অনুপাত এবং ওয়াই এর অনুপাত হবে সেম। তাহলে এক্স এর অনুপাত এবং ওয়াই এর অনুপাত যদি সেম হয়, এখান থেকে তুমি হিসাবপত্র করে চিন্তা করবে এক্স এর মানটা হচ্ছে 8 আসবে, সরি এক্স বলছি কে এর মানটা 8 আসবে। সো এটা বের করতে বলছে যে কে এর মান কত হলে সমান্তরাল হবে। সো কে ইজ ইকুয়ালস টু 8, এটা সিম্পল ইকুয়েশন ছিল। এখন আরো একটা শর্টকাট আছে, তুমি যদি মনে করো ভাই আমি এদিকে যাইতে চাচ্ছি না, তাহলে মনে রাখবা দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই যে এটা এ এবং এ সমান হবে, এই বি আর এই বি সমান হবে, তার মানে কি কে মাইনাস 1 সমান হবে 7, সুতরাং কে সমান হবে 8, অথবা কে প্লাস 1 সমান হবে 9, সুতরাং কে সমান কত 8, বুঝতে পারছো? উভয় ক্ষেত্রে থেকে বের করতে পারলাম। সো কে ইজ ইকুয়ালস টু 8, তুমি এভাবে বের করতে পারো। আর স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে এটা যে এ এর সহগের অনুপাত এবং বি এর সহগের অনুপাত একই হবে যদি ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল হয়, বুঝতে পারছো? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে বৃত্ত, বৃত্ত থেকে একটা প্রশ্ন করছে। সেই প্রশ্নটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, এত বৃত্তে এক্স ইজ ইকুয়ালস টু 2, এত সরলরেখাটি কি? প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বলছে এত বৃত্তে এত সরলরেখাটা কি, চিন্তা করো এই যে সরলরেখা, সেই সরলরেখাটা ব্যাসার্ধ হতে পারবে না, ব্যাসও হতে পারবে না। কেন? বিকজ ব্যাসার্ধ হতে পারবে না কোন কারণে? ব্যাসার্ধ আর ব্যাস একই জিনিস, খেয়াল করো ব্যাসার্ধ, আমরা অপশন টেস্টে চলে যাব একটু টেকনিক্যালি। ব্যাসার্ধ আর ব্যাস তো একই জিনিস হবে, ব্যাসার্ধ আর ব্যাস একই, যদি সরলরেখার পার্সপেক্টে চিন্তা করতে যাই তাহলে ব্যাস এবং ব্যাসার্ধ একই হবে, তার মানে দুইটা অপশন তো থাকতে পারে না, সো এটা বাদ। যদি অপশন ডিক্লারেশন তোমরা চিন্তা করো, ঠিক আছে, তার মানে এই দুটো অপশন বাদ। এখন আমাদের হইতে পারে কি জ্যা অথবা স্পর্শ, তাই তো? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, দুইটা পদ্ধতি আছে এই ম্যাথটা সলভ করার। সেটা কি বলছে এত বৃত্তে এক্স ইজ ইকুয়ালস টু 2, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2, তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তে হচ্ছে ধরে নেওয়া যায় এই বিন্দুটা হলো এক্স ইজ ইকুয়ালস টু 2, তার মানে এই বিন্দুটা হচ্ছে এটা, মানে এই সরলরেখাটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 2, তাই তো? আচ্ছা যদি এক্স ইজ ইকুয়ালস টু 2 হয় এই সরলরেখাটা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান তো 2 আমরা পেয়ে গেছি, আর ওয়াই এর মান কত? এক্স এর মানটা বসায় দাও এখানে, এক্স এর মানটা এই সমীকরণে বসায় দাও, তাহলে এক্স এর মানটা তো তুমি বসাও, তাহলে কত হবে আলটিমেটলি 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, তার মানে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়ালস টু কত 3। খেয়াল করো তার মানে এই বিন্দুতে ওয়াই এর স্থানাঙ্ক কত 3, এক্স এর স্থানাঙ্ক 2, ঠিক আছে? ওকে, এই বৃত্তটার কেন্দ্র কত? অবভিয়াসলি এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 এবং 3 বিন্দু, এই বৃত্তটার কেন্দ্র 0 এবং 3, বিকজ এখানে তো এক্স সংবলিত কোনো পদই নাই, তার মানে জি এর মানটা হচ্ছে 0, আর এখানে আছে মাইনাস 2f, সরি প্লাস 2f সমান মাইনাস 6, তার মানে f সমান হচ্ছে মাইনাস 3, তো কেন্দ্র তো আমরা জানি মাইনাস f, সুতরাং 3 হবে হচ্ছে কেন্দ্র। সো আমি ওটা নির্ণয় করার উদ্দেশ্য ছিল না, তার মানে কেন্দ্র হচ্ছে কত পাইলাম আমরা? কেন্দ্র পাইলাম হচ্ছে 0 3, তাহলে চিন্তা করতো এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কত হয়? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? 3 থেকে 3 বাদ যাবে, তার মানে 3 বাদ 3 0, দ্যাট মিন্স 2, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 2। এবার হিসাবপত্র করে দেখো এই বৃত্তটার ব্যাসার্ধ আর সমান 2, এই বৃত্তটার ব্যাসার্ধ আর সমান 2, তাহলে চিন্তা করো তো যদি এই দূরত্ব এবং ব্যাসার্ধ একই হয়
তাহলে এই যে রেখা আছে সেই রেখাটা কি হবে? এই বৃত্তটার স্পর্শক হবে। এই বৃত্তটার স্পর্শক হবে। এটা ব্যাস বা ব্যাসার্ধ হতে পারবে না। কেন? যদি ব্যাস বা ব্যাসার্ধ হয়, তার মানে ব্যাস বা ব্যাসার্ধ কি দিয়ে গমন করবে? কেন্দ্র দিয়ে গমন করবে। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,3। এই বৃত্তের কেন্দ্র 0,3 না? তাহলে তুমি চিন্তা করো যে যদি এই বৃত্তের কেন্দ্র 0,3 হয়, এবার তোমার এখানে x এর মানটা 2 আছে। তাহলে চিন্তা করো, কেন্দ্রে x এর স্থানাঙ্ক 0, অথচ এখানে x এর মানটা 2। সুতরাং এটা কখনোই ব্যাস বা ব্যাসার্ধ হতে পারবে না। ব্যাস বা ব্যাসার্ধ হতে পারবে না, বিকজ এখানে কেন্দ্র 0,3, তার মানে x এর মান 0 হওয়া লাগবে, y এর মান 3 হওয়া লাগবে। বাট এখানে x এর মান 2 আছে, যেহেতু বলেই দিছে সরাসরি x এর মানটা 2। বুঝতে পারছো? সো এই হলো বিষয়, যে এটা আলটিমেটলি ব্যাসার্ধ বা ব্যাস কিছু হতে পারবে না, এটা হচ্ছে স্পর্শক হবে। তার মানে x ইজ ইকুয়ালস টু 2 এত বৃত্তের কি স্পর্শক। বুঝতে পারছো? এটা বের করার আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, যে এই রেখা থেকে এইটা লম্ব দূরত্ব বের করবা, এই রেখা থেকে এই কেন্দ্রের লম্ব দূরত্ব বের করবা, সেটা যদি ব্যাসার্ধ সমান হয় তখন স্পর্শক। আমরা স্পর্শক নির্ণয় এভাবে করি। বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে x ইজ ইকুয়ালস টু 2, এই বৃত্তটার কি একটা স্পর্শক। ওকে, দেখো বিন্যাস সমাবেশ থেকে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ 7 জন বন্ধু থেকে এক বা একাধিক ভাবে দাওয়াত করার উপায় কয়টি? তার মানে 7 জন বন্ধু থেকে তুমি এক বা একাধিক উপায়ে দাওয়াত করবা, সেটার উপায় হচ্ছে, মনে রাখবে 2n-1 এই সূত্র প্রয়োগ করবা, সরাসরি শর্টকাটটা। ঠিক আছে? তোমরা যদি চাও, এটার বেসিক উপায় আছে, তোমরা যদি চাও তাহলে আমরা বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। বাট এখন সময় স্বল্পতার কারণে আমরা আসলে বেসিকটা দিতে পারতেছি না। এখন তোমরা আপাতত শর্টকাটটাই জেনে রাখো। 2n, 2n মানে কি? 2n-1, দ্যাট মিনস কত? 128 - 1 ইজ ইকুয়ালস টু 127। তার মানে 127 উপায়ে তুমি এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারবা 7 জন বন্ধুর মধ্যে। বুঝতে পারছো? 2n-1, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখাই দিই, দাঁড়াও। আর হচ্ছে ম্যানুয়াল যদি আমরা করতে চাই, ঠিক আছে, তাহলে চিন্তা করো, এই যে 7 জন বন্ধু যে আছে, সেই 7 জন বন্ধু থেকে তুমি আসলে দাওয়াত করতে পারবে কত উপায়ে? মানে 7 জন বন্ধুর মধ্যে থেকে একজনকে তুমি দাওয়াত দিলা, তাহলে সেই উপায়টা হচ্ছে 7। 7 জন বন্ধুর মধ্যে 2জনকে তুমি দাওয়াত দিলা, তাহলে 7। এখন বলছে না, প্রশ্ন কি ছিল, যে 7 জন বন্ধুর মধ্যে এক বা একাধিক বন্ধুকে তুমি দাওয়াত দিতে পারবা কত উপায়ে? এই প্রশ্ন ছিল তো। তাহলে 7 জনের মধ্যে 2জনকে এই উপায় দিতে পারবো। এবার 7 জনের মধ্যে 3জনকে দিতে পারবো কত? 7c3। 7 জনের মধ্যে 4জনকে দিতে পারবো হচ্ছে আমরা 7c4। 5 জনকে দিতে পারবো 7 জনের মধ্যে কত? 7c5। 7 জনের মধ্যে 6 জনকে দিতে পারবো আমরা কোনভাবে? 7c6। এবং 7 জনের মধ্যে 7 জনকেই দাওয়াত দিতে পারবো 7c7। এইভাবে, এই হচ্ছে টোটাল দাওয়াত দেওয়ার ফরম্যাট। তার মানে তুমি যদি সবগুলোকে যোগ দাও, তাহলে যেই মানটা পাবা সেটা হচ্ছে আলটিমেটলি যে এই 7 জন বন্ধুকে তুমি এক বা একাধিক ভাবে দাওয়াত দিতে পারবা। এটা হচ্ছে বেসিক, এটা ছিল একদম বেসিক। বুঝতে পারছো? এটা ছিল বেসিক। বেসিক ভাবে তুমি এভাবে করতে পারবা, আর শর্টকাটের কথা তো বলেই দিছি আমি। ওকে, বুঝতে পারছো? দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন কি আছে? ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন করছে, খুবই ইজি একটা কোশ্চেন। সেটা বলছে sin a ডিভাইড বাই 1 প্লাস cos a প্লাস sin a বাই cos a। তাই তো? তুমি যদি এটা হিসাবপত্র করো তাহলে কত হয়? sin a বাই cos a। যদি হিসাবপত্র করো কত হয়? 1 প্লাস cos a ইন্টু, আচ্ছা প্রশ্নে একটু মডিফিকেশন হবে, সরি। প্রশ্নে মডিফিকেশন বলতে প্রশ্ন আসলে ছিল হচ্ছে এইটা, তোমার cos a বাই sin a, cos a বাই sin a, অর্থাৎ প্রশ্নটা ছিল এরকম, sin a ডিভাইড বাই 1 প্লাস cos a প্লাস cos a বাই sin a। প্রশ্ন ছিল এটা, cos a বাই sin a। ওকে, দেখো তোমরা দেখে নিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু এটা ছিল। ঠিক আছে, তাহলে এটা তোমরা কিভাবে করতে পারো? খুবই সংক্ষেপে করবা, sin স্কয়ার প্লাস এই cos এর সাথে 1 cos a গুণ হবে,
অর্থাৎ 1 প্লাস কজ এ গুণ হবে। ওকে, তাহলে কত হবে সাইন স্কোয়ারে প্লাস কজ এ প্লাস কজ স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস কজ এ ইন্টু সাইন এ, তাই তো? তাহলে চিন্তা করতো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এটা শুন কত হয় 1, তাহলে 1 প্লাস কজ এ উপরে বাসে নিচে 1 প্লাস কজ এ ইন্টু 1 বাই সাইন এ, এটা কাটা। তাহলে 1 বাই সাইন এর সমান কত লেখা যায়? 1 বাই সাইন এর সমান লেখা যায় হচ্ছে কোসেক এ। তাহলে পুরো মানটা ছিল কত? কোসেক এ। খেয়াল করছো? এই যে পুরো মানটা হচ্ছে কোসেক এ হবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। নেক্সট কি প্রশ্ন আছে? ফাংশন থেকে একটা কোশ্চেন করছে, এটা বলছে যে f of x is equals to 3x minus 7। এখানে কিন্তু মডুলাস চিহ্ন দেওয়া আছে, মডুলাস দেওয়া আছে। বলছে এই ডোমেইন এবং রেঞ্জ কত, মানে এই ফাংশনটার। এটা যদি চিন্তা করো, ডোমেইন মানে কি? এক্স এর যে সমস্ত মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। এই যে ফাংশনটি তুমি দেখতে পাচ্ছ, ফাংশনটি কত ছিল? 3x minus 7 মডুলাস অবশ্যই এক্স এর সমস্ত মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে। এক্স এর এমন কোনো মান নাই যেই ফাংশন মানে যেই মানের জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত। সো এক্স এর সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তার মানে কি? ডোমেইন হচ্ছে বিলংস টু আর। আচ্ছা, এবার আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে, আমরা জানি যে ডোমেইন মানে হলো যেই মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, যেই মানটাকে বসানো যাবে, এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে বসানোর পর যেই মানটা পাবো আমি। তাহলে চিন্তা করো তো, এখানে তুমি এক্স এর মান যাই বসাও না কেন, সর্বনিম্ন মান পাবা 0 এবং সর্বোচ্চ হচ্ছে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি, এখান থেকে কিন্তু তুমি কোনো মাইনাস মান পাবা না। 3x minus 7 এটার মডুলাস, এটা কিন্তু মডুলাস আছে। সো মডুলাস থাকার কারণে এর মধ্যে থেকে তুমি কোনো মাইনাস মান পাবা না। তার মানে তোমার রেঞ্জটা কত হবে? রেঞ্জটা হচ্ছে 0 হবে এবং ইনফিনিটি হবে। তাহলে ডোমেন আর এবং রেঞ্জ হচ্ছে ইনফিনিটি। এই যে খেয়াল করো, আচ্ছা প্রশ্ন উত্তর বুঝতে পারছো? ওকে, নেক্সট কি প্রশ্ন? অন্তরীকরণ। দেখো, যদি এই টাইপের অন্তরীকরণ থাকে, অর্থাৎ y is equals to 1 by x, তো এটার বেসিক অন্তরীকরণ আসলে হয় কি? সেটা হচ্ছে n-তম। চিন্তা করো, এটার n-তম অন্তরক কি হবে? n to the power n into n factorial divided by x to the power n plus 1। এই জিনিসটা খেয়াল করো, yn কত হবে? -1 to the power n into n factorial divided by x to the power n plus 1। ঠিক আছে, তাহলে এখানে বলছে কততম পদ? 18তম পদ। তার মানে y 18। তাহলে y 18 যদি হয়, -1 এর পাওয়ার হবে 18 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x to the power 18 plus 1। তো -1 এর পাওয়ার আছে জোর, তার মানে -1 প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ বাঁচবে কত? 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x to the power 19। এই যে 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x to the power 19, 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x to the power 19। এই হচ্ছে প্রশ্নের উত্তর। খেয়াল করছো? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই সূত্রটা মনে রাখবা, এটা দিয়ে কাজ কর্ম তোমাদের সামনে লাগতে পারে। বিশেষ করে হচ্ছে 24-25 সেশনে এটা দিয়ে বেশ কিছু প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি প্লাস চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আগের বারও এসছে এই সেম টাইপের কনসেপ্ট দিয়ে। অর্থাৎ y is equals to 1 by x এর মানে ডিফারেন্সিয়েশন করতে বলে n-তম অন্তরজ বের করতে বলবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে সূত্রটা মনে রাখবা, -1 to the power n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x to the power n plus 1। ওকে, নেক্সট প্রশ্ন করছে কি? অন্তরীকরণ থেকে আবারও কোশ্চেন করছে, tan ইনভার্স x cot x প্লাস cot ইনভার্স x tan x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাই তো? আচ্ছা, আমরা এই জিনিসটাকে একটু ভাঙাই নিই। এই cot x tan x এটাকে ভাঙাই নিই। চিন্তা করো, cot x তো তুমি ভাঙাইতে দাও, কত হবে? tan ইনভার্স ইনটু tan পাই বাই 2 মাইনাস x। দেখো তো, এই শুধু cot x এর পরিবর্তে, এইটুকু লেখা যায় কিনা? যে tan পাই বাই 2 মাইনাস x, স্বাভাবিক বিষয়, লেখাই যায়। ঠিক পরেরটাও সেম ভাবে লেখা যায়, কত? cot ইনভার্স ইনটু cot পাই বাই 2 মাইনাস x লেখা যায়। যেহেতু tan আছে, তার মানে কি? আমরা সরাসরি জানি যে tan x এর পরিবর্তে আমরা এটা লিখতেই পারি cot ইনটু পাই বাই 2 মাইনাস x। কেন? বিকজ পাই বাই 2 এর বীজের গুণিতক থাকলে আমরা জানি যে অনুপাত চেঞ্জ হয়ে যায়। তো যদি অনুপাত চেঞ্জ হয়, তাহলে সেই সুবাদে আমরা কতটুকু লিখতে পারি? চিন্তা করো তো, tan ইনভার্স ইনটু, তার মানে tan ইনভার্স যেহেতু আছে, tan ইনভার্স এবং tan গায়েব, সো বাঁচবে কত?
পাই বাই টু মাইনাস এক্স, ওইখানেও বাঁচবে কত, পাই বাই টু মাইনাস এক্স। তারপরে টোটাল যে জিনিসটা বাঁচবে সেটা হচ্ছে পাই মাইনাস টু এক্স। এটা হলো তোমার এই ভিতরকার যে পার্ট, ভিতরকার যে পার্ট সেই পার্টটা। তাহলে একে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কত পাবা, মাইনাস টু। এই যে তাহলে এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস টু। বুঝতে পারছো? খুবই সিম্পলি আমরা দেখে ফেললাম যে এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে করবো। বুঝতে পারছো? আশা রাখি তোমাদের খুবই ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। এটা খুবই বেসিক একটা জায়গা থেকে আমরা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করলাম। দেখো অন্তরীকরণ থেকে আবার একটা কোয়েশ্চেন করছে, মূলত লিমিট থেকে। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স এর পাওয়ার মানে মান যদি জিরো বসাই দেয় তাহলে তো ফাংশনটা ইনফিনিটি হবে। তাহলে আমরা কি কাজ করবো, লা হসপিটাল রুল। লা হসপিটাল রুল প্রয়োগ করতে হলে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাই তো কয়বার, এক্স স্কোয়ার আছে না, তার মানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করবো দুইবার। চিন্তা করো, তুমি লা হসপিটাল রুল দিয়ে এটা সমাধান করতে পারো, অথবা আরো একটা সমাধান আছে, সেটা হচ্ছে বেসিক থেকে তুমি যদি একদম আগায় যাও সেটাও করতে পারো। আমি দেখো বেসিকটা দেখাই দিচ্ছি। cos 2x মাইনাস cos 3x, তো cos 2x মানে যদি cos 3x হয় তাহলে কি হবে, 2 ইন্টু sin 3x মাইনাস 2x ডিভাইড বাই 2 ইন্টু sin 3x প্লাস 2x ডিভাইড বাই 2, এটাই। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? ওকে, দেখো যদি নিচে এক্স স্কোয়ার হয় তাহলে আমরা কি কাজ করতে পারি, এখান থেকে হিসাবপত্র করো। এখান থেকে হিসাবপত্র করলে আমাদের কি আসবে আসলে, এটা হচ্ছে 2 sin 3x বাই 2x, দ্যাট মিনস sin x ডিভাইড বাই 2 ইন্টু sin 5x বাই 2, এক্স স্কোয়ার আছে না, এখানে একটু এক্স ভাগ দিয়ে দাও, এখানে একটু এক্স ভাগ দিয়ে দাও। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা যদি আমরা সমাধান করতে যাই, দেখো পরবর্তীতে আসলে কি আসে জিনিসটা একটু খেয়াল করো। টু উপরে দেখা যাক, টু তো থাকলো সমস্যা নেই। 2 sin x ডিভাইড বাই 2 x বাই 2 ইন্টু 2, তারপরে কত আছে, sin 5x বাই 2, অর্থাৎ sin 5x ডিভাইড বাই 2 ডিভাইড বাই 5x ডিভাইড বাই 2 ইন্টু 5 বাই 2। ঠিক আছে, এটা তো কাটা যাবে, তাহলে এটার মান হবে 1, এটার মান হবে 1, তার মানে বাঁচবে কত, 2 ডিভাইড বাই 2 ইন্টু 5 বাই 2, 2 2 কাটা, দ্যাট মিনস 5 বাই 2, এই যে 5 বাই 2। বুঝতে পারছো? তাহলে 5 বাই 2 এটা ছিল হচ্ছে অ্যান্সার। একদম বেসিক নিয়ম আমরা আগায় যাবো। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো, আমরা সংক্ষেপে যদি একটু করতে যাই শর্টকাটে, cos 2x আছে মাইনাস cos 3x আছে, নিচে x স্কোয়ার আছে, লিমিট x টেন্ডস টু 0, আমরা লিখলাম না লিমিটের বিষয়টা, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করবো সরাসরি, আমি শুধু এই পার্টটা পড়াই দিচ্ছি। তাহলে দুইবার যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, মাইনাস 2 sin 2x মাইনাস যেহেতু আছে প্লাস 3 sin 3x, নিচে হবে 2x। একে আবার ডিফারেন্সিয়েশন যদি করতে যাই তাহলে কি হবে চিন্তা করো তো, মাইনাস 4 ইন্টু cos 2x, আবার 3 তো হবে 9 cos 3x ডিভাইড বাই 2, সরাসরি এটাই হচ্ছে বিষয়। এখন তুমি যদি 0 বসাই দাও তাহলে আলটিমেটলি কত হবে, 5 মাইনাস 5, এটা তো 1 হবে, প্লাস 9 ইন্টু 1 ডিভাইড বাই 2, দ্যাট মিনস কত, 5 বাই 2, যেরকমটা আমি আগে করেছিলাম। প্রত্যেকটা লিমিট থাকবে, ঠিক আছে, লিমিট এক্সটেন্স টু 0টা বসাইবো, আমি ওটা বসাই নাই, জাস্ট তোমাদেরকে বেসিকটা দেখাই দিলাম যে দুইবার ডিফারেন্সিয়েশন করলে লা হসপিটাল রুল প্রয়োগ করে তুমি সমাধানটা করতে পারবা। ওকে, বুঝে আসছে? ওকে, দেখো আগে এটা ছিল বেসিক, ওটা ছিল শর্টকাট, লা হসপিটাল রুল। ল হসপিটাল রুল এটা হচ্ছে লিমিটের 90% ম্যাথ তোমাদের ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে সলভ করার একমাত্র হাতিয়ার। ওকে, যোগাযোগকরণ থেকে একটা ম্যাথ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে কত, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, আমরা একটু পৃষ্ঠা অ্যাড করে নিই একটা, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x dx। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে চিন্তা করো কি কাজ করব, এই কাজটা কিন্তু করতে পারি আমরা dx, তাই না? চিন্তা করো, তুমি ধরে নাও e টু দি পাওয়ার x সমান z, তাহলে যদি ডিফারেন্সিয়েশন করো, কত হয়, dz বাই dx না, তার মানে কি e টু দি পাওয়ার x dx সমান dz, বলা যায় তো এটা? যদি তাই
চিন্তা করো, ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে সরাসরি ডিজেড লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিজেড এটা সমান কত? ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাই তো? এর ইন্ডিকেশন করলে কি হয়? সরাসরি ই টু দি পাওয়ার জেড প্লাস সি। জেড সমান কত ধরছিলাম? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই যে এই হচ্ছে বিষয়। জেড সমান যেহেতু ই টু দি পাওয়ার এক্স ধরছিল, এটা খুবই বেসিক, একদম বেসিক থেকে একটা প্রশ্ন করছে। তাহলে ই টু দি পাওয়ার এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো, যদি এটাই হয়ে থাকে তাহলে আমাদের পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আমাদের কি হবে ব্যাখ্যাটা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার এক্স এর যে হিসাবপত্র করলাম আমরা, এটা কি বুঝতে পারছো তোমরা? ওকে, দেখো নেক্সট বহুপদী সমীকরণ থেকে প্রশ্ন করছে, বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। চিন্তা করো, এই যে মানটা দেওয়া আছে সেটা কত? -1 প্লাস রুট ওভার 3, তার মানে -1 প্লাস রুট ওভার -3। যদি নিচে 2 থাকে তখন আমরা সেটাকে ওমেগা বলে থাকি। ওমেগা নিচে 2 লাগবে, সো আমরা কি কাজ করব? চিন্তা করো তো, এই যে রাশিটা দেয়া আছে, তাই না? খেয়াল করো, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এরকম কিছু দেয়া আছে, প্লাস -1 মাইনাস রুট ওভার 4, এটা তো দেয়া আছে। তাহলে এখানে কি কাজ করবো তুমি? তুমি একটু এক্সট্রা ভাবে ছোট্ট একটা কাজ করে নেবা, সেটা হচ্ছে 16 ইন্টু 16 কমন নিয়ে নিলে সবার মধ্যে থেকে। তো যদি সবার মধ্যে থেকে তুমি 16 কমন নাও, যদি সবার মধ্যে থেকে 16 তুমি কমন নাও, তাহলে এই ঘটনাটা তুমি কিন্তু অবশ্যই ঘটাইতে পারো। আমি যেই কাজটা করতেছি রাইট নাও, সেইটা একটু মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? বিষয়টা খেয়াল করো, 16 তুমি কমন নিছো, তার মানে 2 এর পাওয়ার যদি 4 বসাও, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান কত? 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 যদি হয়, তাহলে 16 16 কাটাকাটি, যা আছে তাই। সো উপর থেকে আমরা অতিরিক্ত ভাবে 16 নিয়ে নিছি। ওকে, নিছেন ভাই, সমস্যা কি? নিয়ে তো ফেললাম। তারপর এটা সমান কত লেখা যায়? বসাও ওমেগা। এটা সমান কত লেখা যায়? ওমেগা স্কোয়ার, তারই উপর পাওয়ার 4, দ্যাট মিন্স ওমেগা 8 আমরা বলতে পারি। ওমেগা 8, তাই তো? আচ্ছা, ওমেগা স্কোয়ার মানে কি? সরাসরি ওমেগা। ওমেগা 8 মানে কি? ওমেগা স্কোয়ার। তো যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়, আমরা একটা সূত্র জানি, মনে আছে? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সুতরাং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত হবে? -1। তার মানে এই জিনিসটার সমান কত হবে? -1, তার মানে -16। এই যে -16 চলে আসছে। খেয়াল করছো? আমি তোমাদেরকে অনেক ইলাবোরেটিভলি করে দিলাম। এত ইলাবোরেটিভলি তো তোমার অ্যাডমিশন টেস্টের প্রয়োজন নাই। তুমি জাস্ট দেখবা, মাথার মধ্যে একটু ক্যালকুলেশন করবা, সলভ করে ফেলবা, এটাই। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? -16। বুঝতে পারছো? ওকে ভাই, নেক্সটে চলে যাই। বহুপদী সমীকরণ থেকে একটা প্রশ্ন করছে। সেই প্রশ্নটা কি বলছে? পি এক্স স্কোয়ার এত সমীকরণে পি এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে? খেয়াল করছো? জটিল হবে। আমরা দেখো, ওই যে ছকটা আছে না, বহুপদী সমীকরণ থেকে একটা ছক আছে যে হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়। মূলের প্রকৃতি নির্ণয় থেকে অহরহ কোশ্চেন আসে ইউনিভার্সিটিতে, অহরহ কোশ্চেন আসে মূলের প্রকৃতি নির্ণয় থেকে। সো মূলের প্রকৃতি নির্ণয় তোমাদের এখানে জানতেই হবে যে বিষয়টা কি ছিল। দেখো, আমি যদি আবার একটু তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই, আমরা যদি ডিটারমিনেন্ট ধরি, তাহলে ডিটারমিনেন্ট ইজ লেস দেন 0 যদি হয়, তাহলে মূলদ্বয় হবে জটিল। যদি ডি ইজ ইকুয়ালস টু 0 হয়, মূলদ্বয় হবে সমান বাস্তব এবং মূলদ। যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মূলদ্বয় হবে অসমান কিন্তু মূলদ এবং বাস্তব। তাহলে জটিলের জন্য ডি ইজ লেস দেন 0, ডি লেস দেন 0 অর্থাৎ ডিটারমিনেন্টটা লেস দেন 0, নিশ্চয় যেটাকে বলে থাকি, তাই না? আচ্ছা, তবে আমাদেরকে ওই সেম শর্তটাই প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে এই যে সমীকরণ আছে, এই সমীকরণের নিশ্চয় একটা কত হবে? খেয়াল করো তো, নিশ্চয় একটা হবে 16 মাইনাস 4 ইন্টু দ্যাট মিনস 12p, লেস দেন কত হবে? 0। তাহলে হিসাবপত্র করলে কি হবে? 4/4 বলছি, 16/12p, যদি কাটাকাটি করো 4/3 is less than p, that means p is greater than 14/3। আচ্ছা, চিন্তা করো তো, এই দুইটা জিনিস সেম কিনা, একটু বেসিক বিষয়টা বোঝো। এই কথাটা আর এই কথাটা এক কিনা? তোমাদের কাছে প্রশ্ন। অবশ্যই এক। কেন? আমরা জানি যে যে বড় হয় সে হচ্ছে
খেয়ে ফেলে, যে বড় হয় তাকে গিলে ফেলা হয়, তার মানে পি বড়, এই জন্য একে গিলে ফেলা হয়েছে। ঠিক আছে, তাহলে পি ইজ গ্রেটার দেন 4/3, পি ইজ গ্রেটার দেন 4/3, বিষয়টা বুঝতে হবে, পি ইজ গ্রেটার দেন 4/3। ওকে ওকে, নেক্সট বহুপদী থেকে আরো একটা প্রশ্ন করছে, কি বলছে, এত মূলদ্বয়ের যোগফল এবং গুণফল যদি সমান হয় তাহলে কে এর মান বের করো। ওকে, দেখো এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল সমান আমরা কত জানি, মূলদ্বয়ের যোগফল এখান থেকে হিসাবপত্র করলে হবে 8/k, আর এই মূলদ্বয়ের গুণফল কত হবে, k+2/k। চিন্তা করছো? ওকে, দেখো কে কে কেটে দেওয়া যায়। প্রশ্ন হচ্ছে ভাই কে কে আপনি কেন কাটলেন, কে সমান তো 0 হতে পারতো। যদি কে সমান 0 হয় তখন কিন্তু কে কে আপনি কাটতে পারবেন না, কে সমান যদি 0 হয় তাহলে কিন্তু আপনি কে কে কাটতে পারবেন না। তাহলে এখানে কেটে দিলেন কেন, আপনি তো জানেন না যে কে এর মান 0 হইতেও পারে অথবা না পারে, তাই না? প্রশ্ন যদি তাই হয় তাহলে উত্তর হলো কে অবশ্যই নট ইকুয়াল টু 0। কেন? বিকজ এখানে বলছে যে সমীকরণের মূলদ্বয়, তার মানে এই সমীকরণে দুইটা মূল থাকবে, দুইটা মূল থাকা মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। কে এর মান যদি তুমি 0 বসাই দাও তখন তো এক্স স্কোয়ার সংবলিত পদই থাকবে না। সো এক্স স্কোয়ার যদি না থাকে, শুধুমাত্র এক্স সংবলিত পদ, এটা তো সমীকরণ হয়ে যাবে, সরলরেখার সমীকরণ, অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে যাবে, এক্স এর মান তো একটা হয়ে যাবে। তো এক্স এর মান যেহেতু একটা হবে না, তার মানে কে নট ইকুয়াল টু 0, কে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কাটাকাটি করা যায়। সুতরাং কে সমান হিসাবপত্র করো -10 হবে, কে সমান হবে হচ্ছে -10। বুঝতে পারছো? কে সমান -10, কেননা যে কে ইজ ইকুয়াল টু 8 মাইনাস হিসাবপত্র করলে -10 হবে। বুঝতে পারছো? ওকে, পরবর্তী প্রশ্ন দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে x⁻10 এর সহগ কোন পদে বিদ্যমান, x⁻10 এর সহগ কোন পদে বিদ্যমান। আচ্ছা আমরা আগে বিস্তৃতিটা লিখে নিই, 3x² 1/3x টু দি পাওয়ার 14। আমরা ধরে নিচ্ছি যে r+1তম পদেই বিদ্যমান সব, r+1তম পদে সবকিছু বিদ্যমান। তাহলে কি হবে, যেহেতু এখানে n এর মান 14, সো 14cr ইন্টু 3x² 14 - r ইন্টু -3x টু দি পাওয়ার r। এটা তো বেসিক বিষয়। ওকে, তাহলে বলছি x⁻10 এর সহগ, তার মানে আমি এখান থেকে x টু দি পাওয়ার r এর একটা সংবলিত কিছু বের করব। 14cr রইল, কোনো সমস্যা নেই, 3 এর উপর 14 - r ওটা রইল। আমাদের ডিল হচ্ছে এটা যে x² ইন্টু 14 - r ইন্টু -1/3 রইল, কোনো সমস্যা নেই, 1/x টু দি পাওয়ার r। তার মানে আমরা যদি হিসাবপত্র করি তাহলে x টু দি পাওয়ার কত হয়, 28, x টু দি পাওয়ার 28 -2r। আমরা শুধু r এর পার্সপেক্টটা চিন্তা করব, ঠিক আছে, আর এখানে শুধু আর একটা বাদ যাবে। তার মানে কি, এই যে জিনিসটা এটা সমানে কত, x টু দি পাওয়ার 10, তাই না? তাহলে শর্ত মতে কত, 10 সমান 28 - x - x। দ্যাট মিনস হিসাবপত্র করলে, এখানে হিসাবপত্র করলে -18 হবে, 28 কে নিয়ে আসো, -18 -3x, দ্যাট মিনস x সমান 6। এক্স তো না, সরি সরি সরি, একটু মিস্টেক্স হয়েছে, একটু মিস্টেক্স, এক্স না, এখানে আর হবে, ভুল বলছি। সেটা হচ্ছে 28 - 3r সমান হবে হচ্ছে 10, শর্ত এটাই বলে। তাহলে 3r সমান হবে হচ্ছে 18, সুতরাং r সমান হবে হচ্ছে 6। তো r সমান যদি 6 হয়, খেয়াল করো, r সমান 6, এবার প্রশ্নে দেখো, প্রশ্নে বলছে কততম পদে x টু দি পাওয়ার 10 এর সহগ বিদ্যমান থাকবে। আমরা বলেই নিছি যে r+1তম পদে ওই x টু দি পাওয়ার 10 এর সহগ বিদ্যমান থাকবে। তাহলে 6 + 1 সমান কত হবে, 7th, এই যে 7তম পদ, এই 7তম পদে x টু দি পাওয়ার 10 এর সহগ থাকবে। ঠিক আছে, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে মনে যে ভাই এটা তো একদম মানে গ ঘয়ে কোশ্চেন করে দিছে, মানে আমরা একাডেমিকে যে গ করে আসতাম বা খ করে আসতাম সেই প্রশ্ন করছে, তাহলে সমাধান কিভাবে করব। সমাধান হচ্ছে ক্যালকুলেশন ফার্স্ট হইতে হবে, শর্টকাট বলে কিছু না, এখানে ক্যালকুলেশন ফার্স্ট। আমি বারবার এই কথাটা বলি, ক্যালকুলেশন ফার্স্ট হইতে হবে। আচ্ছা, কোনিক থেকে একটা প্রশ্ন করছে, বলছে এত সরলরেখা এবং এত পরাবৃত্ত স্পর্শক হয় তবে বের করো ফোকাস কত। আচ্ছা, যদি কোনো একটা পরাবৃত্ত এবং সরলরেখা স্পর্শক হয় তাহলে শর্তটা কি, সি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই এম, মানে এ সমান কত, সিএম। তাহলে এই সমীকরণটাকে আমাদের এই ফরম্যাটে নিতে হবে, কোন ফরম্যাটে, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই হচ্ছে সেই সি।
বুঝতে পারছো? তাহলে এইটার এই ফর্মেটে যদি আমরা নিতে চাই তাহলে কি হবে? y ইজ ইকুয়ালস টু এক্স বাই 5 প্লাস 10। তার মানে সি এর মানটা হচ্ছে 10। ওকে, বসাও। সি হলো 10 এবং এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 1/5। তাহলে 1/5 কত হয়? 2। তার মানে এ এর মান হচ্ছে 2। যদি এর মান 2 হয় তাহলে ফোকাস আমরা কি জানি? এ 0, তাই তো? তার মানে ফোকাসটা কত হবে? 2 0। এই যে 2 0। দেখো এটার বেসিক বিষয় আছে, আমরা বেসিকের দিকে যাচ্ছি না, আমরা শর্টকাটটা জানবো। শুধু এই জিনিসটা জেনে রাখবা যে কোনো একটা পরাবৃত্ত আর কোনো একটা সরলরেখা যদি স্পর্শক হয় তাহলে সি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই এম, এই জিনিসটা লেখা যায়। এবং সি কি? সি হচ্ছে এম এক্স প্লাস সি, এই সি। আর এম তো ঢাল আমরা জানি অ্যাজ ইউজুয়াল। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন করছে, খুবই সহজ একটা প্রশ্ন করছে, যে একই বিন্দুতে ক্রিয়ার হতো 3n এবং 5n বিপরীত বলের লব্ধি কত? আমরা জানি যে বল যদি বিপরীত হয় তাহলে লব্ধিগুলো বিয়োগ হয়, 2n। ঠিক আছে, এই যে তোমাদের একটু মনে হয় প্রশ্ন আসছিল না যে ভাই স্থিতিবিদ্যার একটা সরি দ্বিপদী বিস্তৃতির একটা ম্যাথ করতে গিয়ে আমাদের সময় লাগলো 3 মিনিট বা 2 মিনিট, তাহলে কেমনে কি সমাধান করব? এই যে কোশ্চেন, দেখো এই কোশ্চেন সলভ করতে সর্বোচ্চ সময় লাগবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় লাগবে। তার মানে কি সময়টা এভাবে ব্যালেন্স হবে। ঠিক আছে, সো চিন্তা করার কিছু নাই, তোমরা বেসিকটা ক্লিয়ার রাখবা, ক্যালকুলেশন ফাস্ট হবা। ভাই আমি একটা কথা বারবার বলি, শর্টকাটের দিকে যাবা না, ক্যালকুলেশন ফাস্ট হবা। মাথার মধ্যে 2-3 লাইন ক্যালকুলেশন অটোমেটিক করতে পারবা। যদি করতে পারো তাহলে তোমাদের কাজ সহজ হয়ে যাবে। ওকে, দেখো সমতলে বস্তু কণার গতি থেকে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে এত ত্বরণে এত কিলোমিটার বেগ পেতে সময় লাগবে কত? আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু কত? ইউ প্লাস এটি। আচ্ছা, 72 কিলোমিটার পার আওয়ার, এটা সমান আমাদের কিন্তু জানতে হবে অবশ্যই কত? 20 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা ভি, গাড়িটি যদি স্থির অবস্থা থেকে, প্রশ্নটা এমন ছিল, এখানে প্রশ্ন একটু মডিফাইড হয়েছে। প্রশ্ন হচ্ছে গাড়িটি স্থির অবস্থা থেকে এত, স্থির অবস্থা থেকে এই শর্তগুলো প্রয়োগ করতে হবে। তাহলে ভি সমান কত? 20। এটা তো 0, যেহেতু স্থির অবস্থা ছিল, তাই তো? তাহলে চিন্তা করো, এ তো বলেই দিছে ত্বরণ 5, টি কত? তাহলে টি সমান হচ্ছে 4। তাহলে 4 সেকেন্ডে আলটিমেটলি এই বেগটা তুমি প্রাপ্ত হবে। খুবই সিম্পল একটা কোশ্চেন, খুবই সিম্পল একটা কোশ্চেন। ওকে, দেখো নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে পি অফ এ ইউ বি। এই সূত্রগুলো আমরা জানি কি? পি অফ এ ইউ বি সমান আমরা কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা বের করতে বলছে না? দেখো সবগুলো মানই দেয়া আছে। কত দেখাচ্ছে? পি অফ ইউ বি কত? 0.8, তাই তো? পি অফ এ কত দেওয়া আছে? এ পাশে নিয়ে আসো, -0.7। এ পাশে নিয়ে আসো, -0.4 ইজ ইকুয়ালস টু মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তাহলে 8 থেকে 1 বাদ দিলে 0.1 হয়, দ্যাট মিনস 0.3। -0.3 সমান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পয়েন্ট পয়েন্ট কাটা গেলে আলটিমেটলি বাসে কত? 0.3। এই যে 0.3, তাহলে 0.3, এ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? এটা একদম বেসিক একটা সূত্র থেকে প্রশ্ন করছিল। তুমি যদি এই চ্যাপ্টার নাও পড়ো, ধরো যে তুমি এই চ্যাপ্টারটা কোনোভাবে বাই এনি চান্স পড়ো নাই, তারপরে তুমি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা, কেননা এটা আমরা হচ্ছে এসএসসি লেভেলে পড়ে আসছি সেই সেট এবং ফাংশন থেকে, তাই না? ওকে, ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আজকের ক্লাসটা আমরা সমাপ্ত করছি। তোমাদের যদি আজকের ক্লাস সহ যে কোনো বিষয়ে যে কোনো প্রকারের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমরা সর্বদাই তোমাদেরকে নিয়ে সচেষ্ট আছি এবং তোমাদের বন্ধু বান্ধবকে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়ে দেবো এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সর্বদাই তাদেরকে উৎসাহিত করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।